গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। কিছুদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল কিছু মানুষের, যারা এমন কিছু জায়গায় যায় যেখানে কালা জাদুর মাধ্যমে তাদের মুখ থেকে নানা রকম শেকড় বাকড় ইত্যাদি ইত্যাদি বার করে এবং তাদের সুস্থ করে রাখে, ভূত ছাড়ায়। আমি মানি না এই বিষয়গুলো, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক সূত্র নেই। ভূত আছে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে অতীত আছে, তাই ভূত আছে। আত্মা আছে মানি, তার কারণ আমি তার কিছুটা কিছুটা প্রত্যক্ষদর্শী। কিন্তু মানুষের দ্বারা কখনো কারুর কর্মফলের উপরে হস্তক্ষেপ করতে আমি শুনিনি, জানি না। তন্ত্র সাধনা আছে। তন্ত্র সাধনা মানে তনুত্রয়কে ত্রাণ করে যে, তাই তান্ত্রিক সে যে নিজের শরীরকে 3 গুণের অতীতে নিয়ে যেতে সমর্থ হয়েছে। আজ কেন এই সমস্ত কথা বলছি? আজকের গল্প তার উপরেই নির্ভর করে। আজকের গল্পের নাম কালের গণ্ডি। গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সত্যপ্রিয় সরকারের কণ্ঠের মাধ্যমে শুনে নিন এই গল্প কালের গণ্ডি। রোজ 10টা-5টা কাজ করে গার্ডেন রিচে ছোট্ট ফ্ল্যাটে রাতের খাওয়া সেরে একটু বই পড়ার সুযোগ হয়। এইরকমই চলছিল। হঠাৎই একদিন আমার হাতে এক নামজাদা লেখকের বই এসে পড়ল। পড়তে পড়তে গল্পটার প্রতি খুবই আকর্ষিত হয়ে পড়লাম। গল্পটা একটি তন্ত্র সাধনার উপরে। গল্পটা পড়ার পর মনে হল মানুষের মনোপ্রবৃত্তি যে কতটা নামতে পারে তার একটি উদাহরণ যেন এই গল্পটি। গল্পটি পড়ার পর থেকেই মনের মধ্যে তান্ত্রিকদের প্রতি একটা আকর্ষণ অনুভব করলাম। সেই কারণে তন্ত্র সাধনার পীঠস্থান রামপুরহাটের উদ্দেশ্যে, এক কথায় বলতে গেলে তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা করব মনস্থ করলাম। 1 সপ্তাহ 10 দিনের মতো অফিস থেকে ছুটি নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। বৃহস্পতিবারের পর শুক্রবার, আর তারপরেই শনিবার। শনি মানেই মায়ের বার, তাই হিংক্রিং শোনার লোকের অভাব হবে না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভালো কোনো তান্ত্রিকের সন্ধান পাওয়া গেলেও যেতে পারে। বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার হাওড়া থেকে রামপুরহাটগামী ট্রেনে চেপে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেনটি বেশ ফাঁকাই যাচ্ছিল। হঠাৎ বর্ধমান থেকে আমার সামনের সিটে রুগ্ন এবং দুস্থ এক যাত্রী এসে উঠল। পরনে নোংরা ধুতি ও পাঞ্জাবি। মাঝে মাঝে ভ্রু কুঁচকে আমার দিকে দেখছে, তারপর আবার নিজের মনে কি সব বিড়বিড় করছে, আবার আমার দিকে দেখছে। কিছুক্ষণ পর আমি একটু অস্বস্তিতে পড়ে জিজ্ঞাসা করতে যাব, এমন সময় আমার মুখের কথাটা কেড়ে নিয়ে সেই জিজ্ঞাসা করে উঠল, রথের না? অবাক হলাম, আমার নাম জানলো কি করে? বিস্ময়ে বললাম, তবে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে হঠাৎ হেসে বলে উঠল, আবার আপনি? সুরেশকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? চমকে উঠলাম, সুরেশ? এ কি চেহারা হয়েছে তোর? আর ভাই, ভিটে মাটি সবই গেছে, শুধু এই শরীরটুকু পড়ে আছে। হাড় মাংসের ধোক পুকুনিটা যতদিন আছে ততদিন বোঝা বয়ে চলা।
সে কি, তোর ঘর পরিবার সব কি হলো? সব মাটি হয়ে গেছে। কিভাবে? সে অনেক কথা। কোথায় নামবি তুই? রামপুরহাট, ওখান থেকে তারাপীঠ যাব। বাহ, বেশ ভালো হলো, আমরা দুজন তাহলে একই পথের যাত্রী। সুরেশ আমার ছোটবেলাকার বন্ধু। জামালপুরে আমরা একসঙ্গে থাকতাম। আমাদের বাড়ির পাশেই ছিল ওদের বাড়ি। সম্ভ্রান্ত পরিবার, বাবা ভালো জায়গায় কাজও করত। জমি জায়গা, টাকা পয়সা কোনো কিছুরই অভাব ছিল না। আজ সেই সুরেশকে সর্বশান্ত দেখে সত্যি জানতে ইচ্ছে করছে, এরকম হওয়ার কারণ কি। মুখটা দেখে মনে হচ্ছে অনেক দিন ভালো করে কিছু খাওয়া হয়নি। আমার সঙ্গে ঠিকা কাজের লোকের বানানো সকালের পরোটা আর আলু চচ্চড়ি ছিল, তাই ওর মুখের সামনে তুলে ধরলাম। তোর খাবারটা আমায় দিয়ে দিচ্ছিস, তুই কি খাবি? পেটে কিছু না থাকলেও সৌজন্যটা তোর এখনো রয়েই গেল। কি করব বল, সব কিছু চলে গেল, সংস্কারটা তো আর ছাড়তে পারলাম না। নে, আর ঢং না করে তোল, দুজনে মিলে একসঙ্গে খাই। আর যদি মনে করিস তাহলে তোর কথা কিছু আমাকে বলতেও পারিস। বন্ধু হিসেবে এইটুকু সাহায্য করা আমার মনে হয় বন্ধুর কর্তব্য। কি করব বল, উচ্চ মাধ্যমিকের পর তুই কলকাতা চলে এলি, তারপর গ্রামের অনেক বদল হলো। বাবাও চাকরি ছেড়ে আসানসোল থেকে বাড়িতে এসে থাকতে শুরু করলো। আসল কথা, চাকরি করার তো কোনো প্রয়োজন ছিল না। বাপ ঠাকুরদার যা সম্পত্তি ছিল তা যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হতো তাহলে সবাই খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকতে পারতাম। রথিন, বললে বিশ্বাস করবি না, আমি তখন গ্র্যাজুয়েশন করেছি। তারপর হঠাৎই একদিন কাকা মারা গেল। ছোট ভাইয়ের মারা যাওয়ার শোক বাবা মেনে নিতে পারল না। বাড়িতে তান্ত্রিকের আবির্ভাব হলো। তান্ত্রিক? হ্যাঁ ভাই, তান্ত্রিক। সে তান্ত্রিক এসে হিং ক্রিং শ্রিং কি সব মন্ত্র পড়ে কাকার আত্মাকে নামানোর প্রচেষ্টা করতে লাগলো। প্ল্যানচেট? সেরকমই গোছের। প্ল্যানচেট তো জানি, সেরকম গোছের বলছিস কেন? আরো অন্য কোনো উপায় আছে? কথাটা আগে শোন, তারপরে প্রশ্ন করিস। সরি ভাই, বল তারপর কি হলো? 10 বছরের একটা বাচ্চার মধ্যে কাকার আত্মাকে প্রবেশ করিয়ে ভাইকে ফিরে পাওয়ার প্রচেষ্টা, এক অন্যায় আবদার যা আমার বাবার মাথায় ভর করলো। আর তাতেই রসদ জোগাতে শুরু করলো ওই তান্ত্রিক। তান্ত্রিকের নাম? কালী কিঙ্কর। ও, এরকম নাম তো আগে কোনোদিনও শুনিনি। দেখ, তন্ত্র সাধনার সঙ্গে মনের ও শরীরের কিছু যোগ আছে। এসব বিষয়ে আগে আমি মানতাম না, কিন্তু সব চাক্ষুষ দেখার পর থেকে মানতে বাধ্য হয়েছি। এই যেমন ধর, কারো কথা মনে করছিস, হঠাৎ তার চলে আসা। ঘরে আলমারির চাবি খুঁজে পাচ্ছিস না, বহু খোঁজার পর হঠাৎ চাবির গোছাটা পড়লো কোথা থেকে জানি না। মন বলছে আমি হোঁচট খেয়ে পড়ব, সাবধান হই। কিন্তু অনেক সাবধান হওয়া সত্ত্বেও সেই পড়ে গেলাম। এগুলো এক ধরনের অন্য শক্তি, যে শক্তি অবশের মতো কাজ করিয়ে নেয়, করার পর মনে করায় যে আমি ভুল না ঠিক, কিন্তু তখন আর প্রায়শ্চিত্ত করার সময় থাকে না। সে না হয় হলো, সেই তান্ত্রিক কি করলো? সুরেশ, আমি আর ধৈর্য রাখতে পারছি না, আমাকে সব খুলে বল। তোর কাছে গোপন করব না, আমি একটা বই পড়ে তন্ত্র সাধনার প্রতি একটু আসক্ত হয়েই রামপুরহাটের দিকে এগোচ্ছি। দেখ, আমি কোনো সাধনা বা বিশ্বাসকে অমর্যাদা করতে চাই না, কিন্তু যে বিশ্বাস অন্ধ, যে কাজের দ্বারা মানুষের ক্ষতি সাধিত হয়, সেই কাজকে আমি ঘৃণা করি। স্বাভাবিক, আমারও সেই একই কথা। তবে কি জানিস, মনের ভেতরে একটা উচাটন হলো, তাই সেটা কাটানো প্লাস ঘোরা
এই আর কি। এক অমাবস্যার রাত্রে কালীকিঙ্কর আমাদের বাড়িতে যজ্ঞ করব বলে ঠিক করলো। শ্বেত বগলার যজ্ঞ। তার ফর্দ অনুযায়ী কাকের বাসা, ঘি, শ্বেত সর্ষে সব কিছু জোগাড় হলো। তখন অতটা বুঝতে পারিনি। আসলে কি জানিস, বগলা দেবীর পুজো মানে হচ্ছে শান্তির পুজো, আর শ্বেত বগলা দেবীর পুজো মানে হচ্ছে অন্যের অনিষ্টকারী পুজো। যজ্ঞের পর যার অনিষ্ট করতে চাস, যজ্ঞে আহুতির পর যজ্ঞের ছাই তার ভিটেতে ছড়িয়ে দিয়ে আসলে 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে সব উজাড় হয়ে যায়। তবে যার ক্ষতি করতে চাও তার নাম পান পাতায় রক্ত দিয়ে লিখে আহুতি দেওয়ার নিয়ম। এই রক্ত আবার যে সে রক্ত নয়, ঘোড়ার রক্ত। প্রথমে বুঝিনি। একদিন আমি আর আমার বাড়ির কাজের লোক অপূর্ব কাকা দুজনে মিলে বাজারে গিয়েছিলাম। ঘরে ফিরে এসে দেখি উঠোন রক্তে ভেসে যাচ্ছে। এত রক্ত আসার কারণ কি? রাস্তায় করিম চাচাকে পাগলের মতো ঘুরতে দেখলাম। দেখা হতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে করিম চাচা? আমার পেয়ারে লালকে খুঁজে পাওয়া যাচ্ছে না গো খোকা বাবু। আমার পেয়ারে লালটা কোথায় গেল বলো তো? পেয়ারে লালকে তুমি দেখেছ? আমার পেয়ারে উন্মাদের মতো হয়ে গেছে। তার পেয়ারের পেয়ারে লালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুইয়ে দুইয়ে 4 করার ইচ্ছে হলো। রক্তের বিন্দু দেখে এগোতে শুরু করলে দেখা গেল বাড়ির পিছনের দিকে বাগানে মাটি খুঁড়ে পেয়ারে লালকে সমাধি দেওয়া হচ্ছে। বাবার কাণ্ড কারখানা সহ্যের অতিরিক্ত হয়ে যাচ্ছিল। মনে মনে ঠিক করলাম আমিও বাড়ি ছাড়ব। এক অবলা প্রাণীর এইভাবে হত্যা মেনে নেওয়া যায় না। এই পেয়ারে লাল তার টাঙায় করে কতবার আমাদের স্টেশন থেকে বাড়ি নিয়ে এসেছে, আর সেই পেয়ারে লালকে নৃশংসভাবে খুন করলো শুধুমাত্র 1 বাটি রক্তের জন্য। শুধু তাই নয়, একজন মানুষের রুচি, তার মুখের ভাত, সেটা পর্যন্ত কেড়ে নিল। বাবা! তারপর? প্রথমে বাবার পুজো করার উদ্দেশ্যে বাধা দিইনি, কিন্তু যখন দেখলাম একজনের সুখের পেছনেই এতগুলো নিষ্পাপ মানুষের ও পশুর প্রাণ ও মানসিকতা জুড়ে আছে, তখন ভাবলাম বাধা দেওয়া উচিত। কিন্তু আমার বাবা শুনবে কেন? বাবা কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু সেই দিন বাধা দেওয়ায় আমার গায়েও হাত তুলল। অন্যের ক্ষতির উদ্দেশ্যে পুজো হচ্ছে জেনে তখন বাধা দেওয়ার প্রচেষ্টা করেছিলাম, কিন্তু আমার সে প্রচেষ্টা বিফল হলো। বাবাকে খুব ভালোবাসি, পরিবারের মঙ্গল কে না চায়, কিন্তু বাবার এই নতুন রূপ দেখে আমি স্তম্ভিত হলাম। আসলে মানুষের মাথা যখন কোনো একটা বিষয় আটকে যায়, তখন হাজার বলা সত্ত্বেও সেই বিষয় থেকে নিজেকে বার করতে চায় না। প্রলোভনের লোভ এমনই যে কারুর ক্ষতি হয়ে যাক, কিন্তু নিজের স্বার্থ সিদ্ধি হবে সেই মানুষ তৃপ্ত করার জন্য সে প্রচেষ্টা চালিয়েই যায়। আমার বাবারও সেই একই ব্যাপার। শত বাধা দেওয়া সত্ত্বেও সে কিন্তু একটা কথাও শুনল না। কাকাকে ফিরে পাওয়ার এক অন্ধ নেশা তার উপরে যেন ভর করেছে। উন্মাদের মতো সে দিক বিদিক, উচিত অনুচিত জ্ঞান সবকিছু জলাঞ্জলি দিয়ে এই যজ্ঞে বসল।
যজ্ঞ শেষে কি হয় তা জানার আগ্রহে আমিও সেদিন জেগে রইলাম। রাতের অন্ধকারে যজ্ঞ শেষ করে বাবাকে দেখলাম কালী কিঙ্করের একটি বেঁধে দেওয়া ভস্যের পুঁটুলি নিয়ে আমাদের গ্রামের গোয়ালা পাড়ার দিকে যাচ্ছে। বাবা রক্তিম ঘোষ, যাকে আমরা রকু কাকা বলে জানি, দেখলাম তার বাড়ির উঠোনে বাবা সেই ভস্য ছড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে দেবার পর ঘাটে স্নান করে তারপর ফিরে এলো। বাবার অজান্তেই সবটা আমি দেখলাম, লুকিয়ে লুকিয়ে চুপিসারে। তখন কি আর জানতাম যে এই যজ্ঞের ফল কি? জানতে শুরু করলাম তার ঠিক 3 দিন পর। রকু কাকার ছেলে সুশীল ঘোরতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার প্রায় জবাব দিয়ে দিয়েছে। রকু কাকা তার গাই গরু সমস্ত কিছু বিকিয়ে দিয়েও 8 বছরের ছেলের জীবনকে রক্ষা করতে পারল না। আমার কি হলো গো? বাচ্চা আমার কোথায় চলে গেল? সুশীলের মৃত্যুর পর বাবার সামনে আমি উপস্থিত হই এবং সেদিনকার রাতের সমস্ত ঘটনা সাক্ষী যে আমি তা বাবার কাছে অকপটে বলি। আর এও বলি যে সুশীল কোনো রোগে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। আর খুনটা করেছে আমার বাবা। সেদিন বাবা আমার গালে ঠাসিয়ে আবার একটা চড় মেরেছিল, কিন্তু সেই চড় একদিন ঘুরে এসে পড়ল বাবারই গালে। কিভাবে? এবার সেটাই শোন। একটু জল খাবি সুরেশ? জল খাবি? দে, তোর আনা খাবারটা বেশ ভালো ছিল রে রথিন। তা কে করলো? তোর গিন্নি? না রে, সেই সৌভাগ্যের দিকে পা বাড়ায়নি। কাজের লোক আছে, রেঁধে বেড়ে দিয়ে চলে যায়। আর তার কৃপায় বেশ ভালোই আছি। বাহ! তা তুই বিয়ে শাদী করিসনি? করেও ছিলাম, আবার ল্যাটা চুকেও গেছে। সে কি? কিভাবে? জলটা কি দেবে? খাবো? ও সরি, এই নে। জল খাওয়া শেষ হলে সুরেশ আবার বলতে শুরু করে। সুশীলের মৃত্যুর পর তার দেহটা নিয়ে গিয়ে গ্রামে ছোট বাচ্চারা মারা গেলে তাদের যেখানে কবর দেওয়া হয় সেখানে কবর দেওয়া হলো। সবকিছু মিটতে মিটতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হলো। পুত্র শোকের আর্তনাদ আজও যেন আমার কানে ভেসে আসে রথিন, আজও আমার কানে ভেসে আসে। কেউ জানতো না সুশীল কেন মারা গেল। এখানেই ক্ষান্ত নয়। সন্ধ্যের পর কবরের স্থান থেকে যখন সবাই ফিরে গেল, তখন কালী কিঙ্কর আর বাবা সুশীলের মৃতদেহটি কবর থেকে তুলে নিয়ে এলো বাড়িতে। তারপর আবার যজ্ঞ, সিঁদুর, আটা, চালের গুঁড়ি, পাতিলেবু এবং যজ্ঞের আরো সরঞ্জাম দিয়ে শুরু হলো আত্মাকে ডাকার কাজ। চোখে ঘুম নেই, মনে তীব্র বোঝা। বাবার হোটেলে খাই, তাই পেটের চিন্তা মনকে তাড়না করে বেড়াচ্ছে। না পারছি বাড়িতে থাকতে, না পারছি এই ঘটনাগুলোকে মেনে নিতে। কাকাকে যদি ফিরে পেতেই চায় বাবা, তাহলে সুশীলের জায়গায় আমাকে বলি দিল না কেন? কেন অন্যের সংসার নষ্ট করে পিতার বুক থেকে পুত্রকে ছিনিয়ে নিয়ে কখনো কি কারোর ভালো হতে পারে?
পারে না, রথিন কখনো পারে না। যাই হোক, পরদিন সকালে বাবার ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, সব বন্ধ। শুধু বন্ধ ঘরের ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছে, দুরকম আওয়াজ, যেন দুজন একসঙ্গে কথা বলছে। দুজন একসঙ্গে কথা বলছে। বাবার ঘরের বাইরে দরজায় কান পেতে শুনতে পেলাম একটা কাকার গলা আর একটা সুশীলের গলা। অবাক বিস্ময়ে মন চাইল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি, কিন্তু সেটা আমার সামর্থ্যে কুলোলো না। সব অন্যায় অপরাধ সহ্য করে নির্জীবের মতো দাঁড়িয়ে সব দেখতে থাকলাম। কিছুক্ষণ পর হুড়মুড় করে ঘর থেকে বাইরে বের হলো বাবা, আনন্দে আত্মহারা। প্রবীণ ফিরে এসেছে, প্রবীণ। আমার বাবার নাম নবীন আর কাকার নাম ছিল প্রবীণ, তুই তো জানিস। বাড়ির সবাই এক এক করে কাকাকে দেখতে গেল, আমিও সেখানে উপস্থিত হলাম। কিন্তু এ কি, সুশীলের শরীর যেন ফেটে বেরিয়ে আসছে, গা থেকে চামড়া ফেটে ফেটে রক্ত ঝরছে। রক্তবর্ণ তার চোখ, তীব্র রাগে পরিপূর্ণ। শুধু একটা ঘড়ঘড়ে স্বরের মধ্যে দিয়ে গোঙানির মতো একটা কথা ভেসে আসছে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কেন কেন ধরে রেখেছ তোমরা? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কেন কেন ধরে রেখেছ তোমরা? ভালোবাসা জাগা তো দূরের কথা, রীতিমতো ভয়াল পরিবেশ। কাকিমা তো সেই দেখে অজ্ঞান হয়ে পড়ে গেল, মাও তথই বচ। বাড়ির কাজের লোক যারা ছিল তারাও একে একে কাজ ছেড়ে পালাতে লাগলো, কিন্তু বাবার পাগলামি বন্ধ হলো না। সে বাবা বাছা, বাবা সুশীল, বাছা সুশীল বলে সুশীলের শরীরটার প্রতি ভাতৃপ্রেম দেখাতে লাগলো। বাবা কি পাগল হয়ে গেল? শুধু শরীরটা সুশীলের, আত্মাটা কাকার। এ যেন এক অন্য মানুষ। সে ঘর ঘরে গলায় বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন ধরে রেখেছ তোমরা? মূল কথা হলো, সুশীল তো মারা গেছে, তাকে তো বাইরে প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ হয় তাহলে এর পেছনে কে আছে তা জানাজানি হয়ে যাবে। এই সব কিছু নিয়ে সব যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। আর পুরো বিষয়টাই এত তাড়াতাড়ি চলতে লাগলো যে মস্তিষ্ক আর কাজ করতে আরম্ভ করলো না। প্রবল চিৎকারে বাড়ি মাথায় উঠল, গোপন আর গোপন থাকলো না, তা বাইরে বেরিয়ে পড়ল। পালিয়ে যাওয়া চাকর বাকর গ্রামের মধ্যে গিয়ে সমস্ত কথা গ্রামের লোককে জানালো। করিম চাচা,
রঘু কাকা সবাই প্রবল রাগে ফেটে পড়ল। সবাই মিলে লাঠি সোঁটা নিয়ে হাজির হলো জামালপুরের বাড়িতে। বাইরে শোরগোল শুনে ছুটে আমি বহির দালানে এলাম। বাবার নাম ধরে অকথ্য ভাষায় গালাগালি সহ সকলের রাগ ফুঁসে ফুঁসে উঠছে। আমার 10 বছরের ছোট্ট ছেলেটাকে তুই কি করে মারলি? জানিস না? পিশাচ পুষেছে, পিশাচ! পিশাচ নামিয়েছে জানোয়ারগুলো! শয়তান! আর এইসব ছেলেগুলো এত বড় হয়েছে, দরজা বন্ধ করিস না! আর সেই হট্টগোল থেকে ছাপিয়ে সেই ঘরঘরানি গলার আওয়াজ বেরিয়ে এলো। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই স্তব্ধ সব। এখন আর ঘরঘরানি গলা থেকে ওই কথা শোনা যাচ্ছে না যা আগে শোনা যাচ্ছিল। কেমন লাগে মৃত্যু থেকে ছিনিয়ে নেওয়া যন্ত্রণা কেমন? কেমন লাগে? এই কথা শোনার পর ছুটে সবাই মিলে বাবার ঘরে এসে উপস্থিত হলাম। এ কি দৃশ্য! সুশীল আর সুশীল নয়, যেন এক দৈত্য, যেন এক নরখাদক। দেহ, ছাল, চামড়া সমস্ত কিছু তার গা থেকে খসে পড়েছে। লাল রক্ত ভেজা এক দানব বাবার বুকের উপর চেপে বসে নখ দাঁত বার করে বাবার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটাকে টেনে বার করার চেষ্টা করছে। এই দেখে কিছু লোক এগিয়ে গেল সেই দানবের দিকে, কিন্তু তাকে বেঁধে রাখা বা ধরে রাখার সাধ্য কার? 7-8 জন এক ঝটকায় তুষের মতো উড়ে গেল। ঘরের বিভিন্ন দিকে গিয়ে পড়ল কারো মাথা, কারো হাত, কারো পা, কারো মুখ, কারো নাক। তারপর সেই জান্তব বলির সেই খাড়া নিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করতে লাগলো। তার চিৎকার আর গোঙানি সারা ঘর, সারা গ্রামের মানুষের কানের পর্দা ফাটিয়ে যেন বের হচ্ছে। মিনিট খানেক পর সব স্তব্ধ। একদিকে পড়ে আছে বুক চেরা বাবার মৃতদেহ, আর একদিকে পড়ে আছে সেই জন্তুর মৃতদেহ। কালীকিঙ্কর কোথায়? কোথায় কালীকিঙ্কর? সারা বাড়ি গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও কালীকিঙ্করের হদিশ পাওয়া গেল না। এদিকে গ্রামের মা মেয়েরা আমাদের বাড়িতে তখন আগুন জ্বালিয়ে দিয়েছে। জ্বলন্ত অগ্নিশিখার ভেতরে আমার মা, কাকিমা,
সবাই জ্বলছে রে রতিন, সবাই জ্বলছে। আমার সঙ্গে অপূর্ব কাকা ছিল। তিনি আমাকে কোনো রকমে সেখান থেকে উদ্ধার করে টানতে টানতে নিয়ে চলে এলো বর্ধমানে তার বাড়িতে। এরপর জামালপুরে আমার জীবনের সেই অভিশপ্ত দিনগুলো মুছে গেল আমার জীবন স্মৃতি থেকে। তারপরে অজ্ঞাতসারে গেছি সেখানে, কিন্তু সেখানে বাড়ি ঘরের চিহ্নই শুধু রয়েছে, ভোগের ঘরে ঘুঘুর বাসা। চোখের জল বারবার পড়েছে। ছেলে হয়ে মা কাকিমাকে রক্ষা করতে পারলাম না, তাদের মুখে ছেলে হয়ে শেষ জলটুকু দিতে। দোষ করলো একজন আর ভুগলাম আমরা সবাই ভুগলাম। কি ভয়ঙ্কর, কি ভয়ানক! ভাবতেই পারছি না সুরেশ, কি অসীম পরিণতি। তুই তো শুধু শুনলি রথিন, আর আমি সচক্ষে দেখেছি। আমার পরিণতি বা পরিস্থিতিটা কি সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছিস। এত সব সত্ত্বেও তুই আবার তারাপীঠে যাচ্ছিস কেন? তোর মাথাতেও কি বাবার মতো ভূত চাপলো? না রে, ভূত চাপেনি, ভূত তাড়াতে যাচ্ছি। বলতে পারিস ভূত ছাড়াতে যাচ্ছি। আবার ভূত এলো কোথা থেকে? ওই একটা কথা আছে না, পাপ কারোর বাপকে ছাড়ে না। আমি তো অন্যায়টা সহ্য করেছিলাম, প্রতিবাদ করার ইচ্ছে থাকলেও সামর্থ্য ছিল না। তাই অন্যায়কে যখন প্রশ্রয় দিয়েছি, তখন ভোগ তো আমাকেও করতে হবে বল। অপূর্ব কাকার বাড়িতেই নিজের মন মানসিকতাকে মানিয়ে নিয়ে আবার নতুন করে ভাবা শুরু করেছিলাম। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, পুরনোকে ভুলে নতুন পরিচয়ে মানুষের কাছে পরিচিত হব। জীবনটা তো শেষ হয়ে যায়নি। বর্ধমানের স্কুলে একটা কাজও জুটে গেল, পড়ানোর কাজ। ছাত্র পড়াতে পড়াতেই পরিচয় হলো অনিন্দিতার সঙ্গে। তারপরে ভালোবাসা, তারপর পরিণয়। বাহ! স্যারের সঙ্গে দিদিমণি আর থাকলো কই? মানে? তার সঙ্গে আমার সম্পর্ক রথিন মাত্র 1.5 বছরের। এত মানুষের অভিশাপ, সে কি আর সুখের জীবন হয় রে? যাই হোক, আজকে অনেক হালকা লাগছে জানিস। হয়তো আজ আমার মনের কথাগুলো তোর কাছে বলবো বলেই ঈশ্বর বোধহয় তোকে পাঠিয়েছেন আমার কাছে। তা না হলে দেখা হওয়ার কি কোনো মানে আছে এতদিন পর? বল রতিন, বল। তারপর কি হলো? বিয়ের পর বেশ কিছুদিন সুখ স্বাচ্ছন্দ্যে কাটলো। ভাবলাম যাক, জীবনের কায়া পরিবর্তন হলো। কিন্তু বিয়ের 1.5 বছর পর ঘরে নতুন অতিথির আগমনের জন্য যখন আমি, অপূর্ব কাকা সবাই অধীর হয়ে আছে, তখন মাথায় পড়ল বজ্রাঘাত। বাজ? কিরকম? যে নার্সিং হোমে অনিন্দিতাকে ভর্তি করা হলো,
সেখানে সে এক মৃত সন্তান প্রসব করল। উফ, ভগবান, ভগবান আমার জীবনে আছেন কিনা জানি না রে। হয়তো আছেন, আবার হয়তো নেই। বউ ঠাকুরানী নিশ্চয়ই ভেঙে পড়ল। না রে, সেই নার্সিং হোমের আয়ের কাছ থেকে আমার পূর্ণ সমস্ত ঘটনা সে জেনেছে। আমি জামালপুরকে ছাড়লেও আমাকে জামালপুর ছাড়েনি। তারপর সুরেশ, তারপর কি হলো? তারপর আর কি, অনিন্দিতা আমায় ছেড়ে চলে গেল। তারপর বহুবার তার বাড়িতে গেছি তাকে আনার জন্য, কিন্তু সে নাছোড়। আজ 1 মাস হলো সে আত্মহত্যা করেছে। আমার আর বলার কিছু ছিল না। সুরেশের মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো জলে পূর্ণ হয়ে উঠেছে, মুখটা থমথম করছে। কি ভাষায় তাকে সান্ত্বনা দেব, আর কিভাবে তাকে বুকে জড়িয়ে ধরব, ধরে তাকে আশ্বাস দেব, তার কোনো ভাষা বা কথা কোনোটাই আমার জানা ছিল না। এরপর সারাটা রাস্তা নীরবেই কাটল দুজনের। রামপুরহাট আসতে আমরা দুজনে নেমে পড়লাম। দুজনে একসঙ্গেই প্রায় তারাপীঠে এসে পৌঁছলাম। তারাপীঠে আসলেই মায়ের টান সকলের মনে টান দেয়। এই মন্দির ও মাতৃদর্শন তো আবশ্যিক। মাতৃদর্শন করে পুজো দিয়ে হোটেলে ভাত, তরকারি, ডাল, মাছ জুটে গেল। ছোটখাটো একটা হোটেলও ভাড়া করা হলো। দুজনেই উঠলাম সেখানে। তারাপীঠে আসা থেকেই সুরেশকে দেখলাম সে যেন কাউকে খুঁজছে। সাহস করে জিজ্ঞাসা করতে পারেনি, কিন্তু ওর উচাটন ভাব দেখে জিজ্ঞাসা করেই ফেললাম, সুরেশ, বল, কাউকে খুঁজছিস? কাকে? কালী কিঙ্কর। কালী কিঙ্কর মানে সেই তান্ত্রিক? তুই কি করে জানলি যে সে এখানে থাকে? খবর না পেলে কি এখানে আসি? আজ অমাবস্যা, আজ নিশ্চয়ই তাকে শ্মশানে পাব। এটাই আমার শেষ চেষ্টা। জীবনটা তো গেল, এবার মরণটা যাতে সুখের হয়। কেন বাজে কথা বলছিস? আজ রাতে শ্মশানে যাওয়ার ইচ্ছা আমারও আছে। না রে, আমার সঙ্গে যাস না। আমি আমার পাপের ভাগিদার আর কাউকে করতে চাই না। এইভাবে বলছিস কেন? এক সময় তো আমরা একসঙ্গেই কাটিয়েছি, বল। আজ যখন ঈশ্বর আমাদের একসঙ্গে মিলিয়েছেন, নিশ্চয়ই তাঁরও কোনো উদ্দেশ্য আছে। আমার জীবনের উদ্দেশ্য তো সব নেগেটিভ। নেগেটিভের সঙ্গে পজিটিভ যুক্ত হয়ে না আবার নেগেটিভ হয়ে যায়। বাজে কথা বলিস না। আমিও যাব তোর সঙ্গে, তোকে আর একা ছাড়া নেই। দেখ, তোর যা ইচ্ছা। হোটেলে এইসব কথা বলতে বলতে 2-4টে ছেলেবেলার গল্প হলো, তারপর ভাত ঘুম। চোখ খোলার পর দেখি সুরেশ পাশে নেই। সন্ধে হয়ে গেছে, বাইরে দলে দলে লোক চলেছে মায়ের আরতি দেখার উদ্দেশ্যে। তারাপীঠ আর আগের মতো নেই। মদ খাওয়ার তাড়না আর বন্ধু বান্ধবদের নিয়ে মদের আসর জমাতেই এখন তারাপীঠে লোকে যায়। কিন্তু সুরেশ গেল কোথায়? হোটেলের রিসেপশনে সুরেশের কথা জিজ্ঞাসা করতে তারা উত্তর দিল, তারা তাকে দেখেনি। আশ্চর্য, সকলের চোখের আড়ালে সুরেশ হাওয়া হয়ে গেল। মনের মধ্যে একটা বড় প্রশ্ন ও আশঙ্কা দানা বেঁধে উঠতে থাকল। তাহলে কি ও শ্মশানে? সেদিকেই পা বাড়াবে।
এই আন্দাজ করে আমিও চলতে শুরু করলাম শ্মশানের দিকে। শ্মশানের গেট পার হতেই বড় চাতাল এবং মন্দির, মায়ের চবুতরা, চারপাশে উঠছে গাঁজার ধোঁয়া। বহু নরনারী সিঁদুর আর আলতা নিয়ে মায়ের পায়ে ঢালছে। দূরে জ্বলছে চিতা। আমার চোখ সুরেশের খোঁজের দিকে, তাই পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু অবলোকন করছি। চিতার পাশে দুজন পুরুষ পাশাপাশি বসে। দূর থেকে মনে হলো বোধহয় সুরেশ। এগিয়ে গেলাম সেই দিকে। এক জটাধারী সন্ন্যাসী, পরনে লাল বস্ত্র, গলায় রুদ্রাক্ষ, বড় বড় জটা, ভ্রুগুলো এতটাই মোটা যে চোখ দেখা যায় না। চোখ দুটো যেন কোটরের মধ্যে ঢুকে গেছে। নাকটা যেন বেরিয়ে এসেছে মুখমণ্ডল থেকে। সারা গা এবং মুখের ওপর কোঁচকানো চামড়ার ওপরে কালো আস্তরণ ঢাকা দিয়ে রেখেছে। চারপাশ থেকে ঝুলছে বড় বড় গোঁফ ও দাড়ি, ছিপছিপে শরীর। পাশে তার সাগরেদ। না, ও তো সুরেশ না। আমি যেতেই সাগরেদ ভূত দেখার মতো আমায় দেখে যেন পালালো। তান্ত্রিকের কাছ থেকে ফিরে চলে আসছে এমন সময় তার গুরু গম্ভীর কণ্ঠ আমার কানে ঢুকল। কি বেটা, কাউকে খুঁজছিস? আমার বন্ধুকে। এ সুরেশ, তাকে চিনিস? আমার বন্ধুকে আমি চিনব না তো? আমার মুখের কথাটা কেড়ে নিয়ে তান্ত্রিক বলল, যাকে খুঁজছিস সে কি এখানে আছে? মানে? সে তো মরে ভূত হয়ে গেছে। বাবা, আপনি মনে হয় কিছু ভুল করছেন। আমি আমার বন্ধু সুরেশের কথা বলছি। আমিও তার কথাই বলছি। জামালপুরের সুরেশ তো। কেমন খটকা লাগলো মনে। এ মালটা জানলো কি করে? কি হলো, চুপ করে আছিস কেন? খটকা লাগছে? তাকে ছুঁয়ে দেখেছিস কখনো? কেমন সন্দেহ হলো। মনে মনেই ভাবলাম, সত্যি তো, তার সঙ্গে কথোপকথন হয়েছে। তাকে তো কখনো গলা জড়িয়ে সান্ত্বনা দিয়ে ছুঁয়ে দেখেনি। আত্মা তার কার্যসিদ্ধির জন্য দেহ ধারণ করে। দেহ বলতে এই শরীর নয়, অবয়ব। আর সে সেই অবয়ব ধরেই তোর সঙ্গে দেখা করে তার কাজ মিটিয়ে চলে গেছে। কি কাজ হবে আমায় দিয়ে? শুদ্ধিকরণ। মানে? আমি কালী কিঙ্কর। আমার মাথায় বাজ ভেঙে পড়ল। পা হাত সব থরথর করে কাঁপতে শুরু করলো। এ সেই কালী কিঙ্কর যার জন্য সুরেশ, তার পরিবার সব শেষ হয়ে গেল। মাথায় প্রবল রক্তচাপ, প্রচণ্ড রাগে মাথা গনগন করে উঠল। লজ্জা করে না আপনার নির্লজ্জের মতো নিজের পরিচয় ব্যক্ত করতে? একটা মানুষ, একটা পরিবার শেষ করে এখনো আপনি ক্ষান্ত হননি? আর কি চান? আর কি চান? এতগুলো মানুষ খোলামকুচি হতে পারে আপনার কাছে, কিন্তু আমার প্রাণের জন ছিল তারা। তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কে দিয়েছে? বলো বলো, তোমার বলার অধিকার আছে। আপনাদের মতো তান্ত্রিকরা আছেন বলেই মানুষ এখনো মানুষের ক্ষতি করতে চায়। আর কি সাধনা আপনাদের, যেখানে আপনাদের শেখায় অন্যের ক্ষতি করতে? মানুষের ভালো না করতে পারেন, ক্ষতি করবেন কি অধিকারে? সেই জন্যেই আজও প্রায়শ্চিত্ত করছি বাবা। আর সেই জন্যেই আজ এখানে তোমার সঙ্গে দেখা করতে আসা। বই যদি তোমার হাতে না পড়তো তাহলে কি তুমি এখানে আসতে, নাকি সুরেশের গল্প জানতে পারতে? একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা দিয়ে যেন বয়ে গেল। মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না আমার। মনে মনে ভাবতে থাকলাম, তাহলে আজ পর্যন্ত যা যা হলো সবটাই কি কাকতালীয়? শুধু আমাকে এখানে আনার ছল? এও কি সম্ভব? তান্ত্রিক একটি জলের বোতল বার করে আমার সামনে রাখল।
এটা চিনতে পারছো? আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এই জলের বোতল তো দিয়েছিলাম সুরেশকে জল খাওয়ার জন্য। সুরেশের আত্মা আমার শরীরে প্রবেশ করেছিল। আমি সুরেশের আত্মাকে আমার শরীরে প্রবেশ করিয়ে তার অবয়ব ধরে তোমার কাছে গিয়েছিলাম। এসব যোগের অবস্থা তুমি বুঝবে না। এসো, এই জিনিসগুলোর সঙ্গে সুরেশের আত্মাকে ডেকে তার শুদ্ধিকরণ করি, কারণ তুমি ছাড়া তাকে জানার লোক আর কোথায়। তাই তোমার অবতারণা। এখন যেন আমার একটু একটু করে বিশ্বাস হতে লাগলো যে সত্যি সুরেশ নেই, কোথাও নেই। তাই বোধহয় রিসেপশনে বসে থাকা ম্যানেজার সুরেশকে আমার সঙ্গে ঢুকতে বা সুরেশকে বের হতে দেখেনি। সুরেশের আত্মাকে ডাকা হলো। চোখের সামনে দেখলাম চিতার লেলিহান শিখার মধ্যে দিয়ে সুরেশের মুখ ভেসে উঠছে। আজ সে মুক্তি চায়। অনিন্দিতার মৃত্যুর পর সুরেশ নিজে জীবনকে শেষ করে ফেলে। তান্ত্রিকের কথা মতো প্রয়োজনীয় কাজ সেরে ক্লান্ত ও শ্রান্ত দেহে ফিরে এলাম হোটেলে। পরের দিন ফিরে এলাম গার্ডেন রিচে, নিজের ফ্ল্যাটে। আর আমি এখনো অবধি কোনোদিনও তারাপীঠ যাইনি। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।